আব্বা, আমি বনুকে বিয়ে করতে পারবো না। নিজের কক্ষের আরাম কেদারায় বসে পেপার পড়ছিলেন আনোয়ার মির্জা। ছেলের কথায় পেপারখানা নামিয়ে রেখে চশমাটা খুলে সামনের টেবিলে রাখলেন। হাতের ইশারায় ছেলেকে সামনের চেয়ারে বসতে বললেন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বাপের সামনের চেয়ারে বসলো আরসালান। আব্বা, দেশে কি মেয়ের অভাব পড়েছে যে আপনি বনজার সাথে আমার বিয়ে দিতে চান? আপনি কি জানেন ও কেমন দোষী মেয়ে? বয়সের ব্যাপারটাই বা আপনি কিভাবে বলতে পারেন? শেষ হয়েছে, আর কিছু বলতে চাও? বিরক্তিতে কপাল কুঁচকে বসে রইল আরসালান। বনজার সাথে বিয়েটা আমি ঠিক করিনি, এটা তোমার মায়ের ইচ্ছে। আর বয়সের ব্যাপারে যদি বলতে চাও তাহলে শোনো, তোমার মায়ের সাথে আমার বয়সের ব্যবধান 18 বছর। তোমার মায়ের সাথে আমি সংসার করছি না। বনজা ভালো মেয়ে, দেখো তোমার বোনদের আমি কিভাবে লেখাপড়া করতেইতাছি, তারপরও তারা ভালো ফলাফল করতে পারে না। বনুকে দেখো, কোনো টিউশনই নেই, তারপরও ক্লাসে প্রথম হয়। সে দেখতে সুন্দর, সবার সাথে ভালো ব্যবহার করে, তাহলে তোমার সমস্যা কোথায়? আরসালান যেন এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ভূতের মুখে রাম নাম, তার বাবার করছে বনজারের সুনাম, এও সম্ভব? আর বাবা কি বললেন? মা তাকে বনজার সাথে বিয়ে দিতে চায়। বিস্ময় তার চোখ মুখ থেকে সরছে না। হঠাৎ দরজা খুলে কক্ষে প্রবেশ করলেন আফরোজা বেগম। স্বামীকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, বিয়ের সময় বাইরের কেউ থাকবে কি না? বাড়ির জন্য মিষ্টি আর পুরো গরিব পাড়ার জন্য সন্দেশের ব্যবস্থা করতে। এত অল্প সময়ে এতগুলো সন্দেশের ব্যবস্থা কিভাবে করব? কালকে দিলে হয় না? না, হয় না। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরই সকলকে মিষ্টিমুখ করানো হবে। এশার নামাজের পর বিয়ে, তাহলে তো রাত হয়ে যাবে। হোক রাত, তবুও সবাইকে তখনই মিষ্টিমুখ করানো হবে। বাবা মায়ের কথার মাঝে আরসালান যেন এক নীরব দর্শক। তাকে কি কেউ দেখতে পারছে না, নাকি জেনে বুঝে তাকে পাত্তা দেওয়া হচ্ছে না? আমি বলছি আমি বিয়ে করব না, আর আপনারা কাকে মিষ্টিমুখ করাবেন সেই চিন্তায় রয়েছেন। ছেলের কথাই কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে তাকালেন আফরোজ বেগম। কেন বিয়ে করবে না? তোমার বয়স কি দিন দিন কমছে, নাকি চিরকুমার থাকার পরিকল্পনা করেছো? আরসালানকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে ফের বললেন, তাহলে শুনে রাখো, আমি বেঁচে থাকতে তোমার চিরকুমার থাকার ইচ্ছাটা কোনো দিনই পূরণ হবে না। আপনি এবার পাগলামি করছেন। আমি সন্ধ্যার ট্রেনেই ঢাকা ফিরছি, তা তুমি যেতেই পারো। তবে শুনে রাখো, আজকে যদি তুমি বিয়ে ভেঙে দিয়ে চলে যাও, তাহলে কোনো দিন আমার মুখ দেখতে পারবে না। মনে করবে তোমার মা মৃত্যু। স্বামীর দিকে তাকিয়ে বললেন, শুনুন, মাত্র আসরের আজান হলো, এখনও অনেক সময় বাকি আছে। গরিব পাড়ার প্রত্যেকটি ঘরে জনপ্রতি যেন সন্দেশ বিতরণ করা হয়। কথা শেষ করে এক নজর ছেলের প্রাণে তাকিয়ে হনহনিয়ে কক্ষ থেকে প্রস্থান করলেন। শুনলে তো, যাও এবার নিজের রুমে গিয়ে বিশ্রাম করো। একবার বিরক্ত চোখে বাপের মুখের দিকে তাকিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসলো আরসালান। আশেপাশে তাকালো, বসার ঘরে মোহনা আর নয়ন সাপ লুডো খেলছে। মনে মনে যাকে খুঁজছে তার দেখা পেল না। মনে পড়ল সে ফিরেছে দুপুর 1টা নাগাদ, এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। বাড়িতে থাকলে অবশ্যই একবার দেখা পেত। বসার ঘর পার করে বাইরে বেরোলো। মেন গেটের সাথে লাগোয়া দোতলা ঘরের মধ্যে উকি দিল। জায়নামাজের উপরে সেজদারত অবস্থায় দেখা গেল কামিনী বানুকে। তার মানে বাড়িতে নেই। বাড়িতে থাকলে এ সময় ঘরেই পাওয়া যেত। দীর্ঘশ্বাস ফেলল আরসালান, বেরিয়ে আসলো ঘর থেকে। দোতলার সিঁড়ি বেয়ে নিজের কক্ষের উদ্দেশ্যে পা বাড়ালো। রুমে ঢুকে খাটের উপর আধশোয়া হয়ে শুয়ে বসল। তখনই কাঠের দরজা ঠক ঠক আওয়াজ হলো। আইর দিয়ে
পায়ে পক্ষে প্রবেশ করলো ইয়াসমিন। সব সময়ের মতো মাথায় ঘোমটা আর মুখে লেগে আছে সেই চিরচেনা লাজুক হাসি। হাতে থাকা কপের মগটা বাড়িয়ে দিল আরসালানের দিকে। নিন। হাত বাড়িয়ে মগটা নিল আরসালান। বাড়ির সকলে দুবেলা চা খায়, একমাত্র সেই ব্যতিক্রম। সে বাড়িতে আসলেই তার কফি বানানোর দায়িত্বটা ইয়াসমিনেরই নেয়। সেই যে এসএসসি পরীক্ষার পর ঘর ছাড়ল, আর কখনো স্থায়ীভাবে বাড়ি ফেরা হয়নি। বন্ধের সময় আসতো, আবার ছুটি শেষ হলে পাড়ি জমাতো শহরে সেই অস্থায়ী গন্তব্যে। সে বাড়িতে আসলে তার কি লাগবে না লাগবে সবটা যেন ইয়াসমিন আয়ত্ত করতে চায়। মেজ চাচা রহিম মির্জার মেয়ে ইয়াসমিন আরা, ছেলে নয়ন মির্জা। কফিটা শেষ করে বেডসাইড টেবিলের ওপর মগটা রাখলো আরসালান। ইয়াসমিন তখন সোফার ওপর রাখা তার এলোমেলো কাপড়গুলো গোছাতে ব্যস্ত। ইয়াসমিনকে উদ্দেশ্য করে বলল, এখন যা, আমি একটু রেস্ট নেব। ইয়াসমিন যেন এই বাক্য অসন্তুষ্ট হলো। সে তো আরও কিছুক্ষণ থাকতেই চাইছিল এখানে, তবে এই পুরুষের কথা অমান্য করার মতো স্পর্ধা তার নেই। তাই বেড সাইড টেবিল থেকে কফির খালি মগটা হাতে নিয়ে বেরিয়ে গেল। আরসালান ভাবল, সকালের ফোন কলটি বিশ্বাস করা উচিত হয়নি, আর সেই কালকের ওপর ভিত্তি করে বাড়ি চলে আসা তো আরও বোকামি হয়েছে। এই তো সকালে তার বাবা ফোন করে জানালেন তার মায়ের অবস্থা খারাপ। তিনি কী করবেন কিছুই বুঝতে পারছেন না। সে যেন দ্রুত বাড়ি ফিরে আসে। প্রথমে সে কথাটি বিশ্বাস করেনি। বাবা কল কাটার পর সে কল করেছিল তার বিশ্বস্ত সরচর মুভিকে। সে বলল পাকাপাকি খবর জেনে তাকে জানাবেন। কিন্তু সকাল পেরিয়ে যাওয়ার পরও যখন মুবিন আনা নুরুপ কোনো খবর দিতে পারল না, তখন সে বাবার কথা বিশ্বাস করতে এক প্রকার বাধ্য হলো। আমায় এখন ফিরতে হবে ঝুমুর, মা বলেছে সন্ধ্যার আগে বাড়ি পৌঁছাতে। একথা বলে ব্যস্ত পায়ে বসা থেকে উঠে দাঁড়ালো বনুজা। বনুর সাথে ঝুমুরের বন্ধুত্ব প্রায় 4 বছরের। ঘনিষ্ঠ বন্ধু তারা। ঝুমুরের বাবা রেলওয়েতে চাকরি করেন। 4 বছর আগে তার পোস্টিং হয় এ গ্রামে। তখন থেকে তারা এখানেই থাকছেন। বনুর সাথে ঝুমুরের বন্ধুত্বটাও সেই তখন থেকেই। ঝুমুরের মা পেছন থেকে বনুর হাত টেনে ধরলেন। না খেয়ে কোথাও যেতে পারবে না। আজকে ঝুমুরের জন্মদিন। ঝুমুরের বাবা মায়ের একমাত্র সন্তান। তার জন্মদিনের অনুষ্ঠানেই বনু এসেছে। ঝুমুরের মা অনেক পদের মজাদার খাবার রান্না করেছেন। ওনার রান্নার হাত খুব ভালো। সুস্বাদু খাবারের গন্ধে মোমো করছে চারিপাশ। বনু শুকনো ডোক গিলল। এইসব খাবার তার অনেক পছন্দের, কিন্তু এখন এগুলো তার গলা দিয়ে নামবে না। ঘরে তার মা বসে আছে তার অপেক্ষায়। বনু বাড়ি থেকে বেরিয়েছে দুপুর 12টা নাগাদ। আসার সময় বারবার মাকে বলে এসেছে খেয়ে নিতে, তবে বনু জানে তার মা না খেয়ে বসে আছে। মাকে রেখে এসব খাবার কিছুতেই তার গলা দিয়ে নামবে না। ঝুমুরের মায়ের কথা আগ্রহ করে দরজার দিক পা বাড়ালো বনুজা। পেছন থেকে অসহায় চোখে তাকালো ঝুমুরের মা। সে সোজা বনুজা খাবে না, তারপরও তার মন মানছে না। দরজার সামনে এসে পেছন থেকে বনুর কাঁধে হাত রেখে বললেন, একটু কিছু মুখে দে। বনু তার হাতটা মুঠোর মধ্যে চেপে ধরে অসহায় চোখে দুপাশে মাথা নাড়ালো, না বোঝালো। আর এক মুহূর্ত দাঁড়ালো না। হনহনিয়ে বাড়ির টিনের গেটটি ঠেলে বেরিয়ে আসলো। গ্রামের মাঝের ইটের রাস্তাটি ধরে হেঁটে চলল বাড়ির উদ্দেশ্যে। রাস্তার মাঝ দিয়ে বয়ে চলা ছোট্ট খেয়ালের ওপরের কানভাট ব্রিজটি পার হয়ে সামনে আসতে পড়ল বিপদ। এটা যে সে বিপদ নয়, 4 হাত পায়ে হাইটে চলা এক রক্তে মাংসে গড়া বিপদ। পৃথিবীর কোনো কিছু তাকে ভয় দেখাতে না পারলেও এই বিপদকে দেখলে তার মনে ভয়ের সংশয় হয়। মূলত ভয়টা তার সম্মান হারানোর। আরে আমার জানেমান যে বলেই বনুর রাস্তা আটকে দাঁড়ালো যুবকটি। বনু আশেপাশে তাকালো। পাশের চেয়ারের
দোকানে। এই লোকের ছেলেপেলেরা হৈ হৈ করে ক্রাম খেলছে। তাকে বাঁচানোর মতো আশেপাশে কাউকে খুঁজে পেল না। এই হলো মধুপুর গ্রামের মেম্বারের পক্ষে যাওয়া ছেলে জয়নাল। গ্রামের বাকি সকলের কাছে জয়নাল মেম্বারের জনদরদি ছেলে হলেও বনজার কাছে সে বখাটে। কারণ যত অসভ্যতা সব তো সে বনজার সাথেই করে। সব সময় এড়িয়ে যেতে পারলেও আজকে যে এড়ানোর কোনো চান্স নেই তার বেশ ভালো করেই বুঝতে পারল বনজা। নিজেকে শান্ত করলো। মাগরিবের আগে ঘরে ঢুকতে হবে, একথা শুনলে সহজেই ছেড়ে দেবে, তাই সে কোনো অদ্ভুত আচরণ করলো না। কোথায় গেছিলে? বান্ধবীর বাড়িতে কি বুঝি? বনু ছোট করে জবাব দিল। জয়নাল রাস্তার পাশের দিকে পা বাড়িয়ে বনুকে অনুসরণ করে বলল, আসো। বনু 4-5 জয়নালের পেছন পেছন গিয়ে দাঁড়ালো দোকানের সামনে। চকলেট, আইসক্রিম, কোক, চিপস ভর্তি একটি ব্যাগ এগিয়ে দিল জয়নাল। বনু ধরল না, সে তো এগুলো খাবে না। এখন প্রায় সন্ধ্যা নেমে গিয়েছে, এগুলো দেওয়ার মতো তো কাউকে পাবে না। কি যন্ত্রণা! এখন সে কি করবে? অনেক ভেবে চিন্তে বলল, দেখুন আমার এখন কিছু খাওয়ার ইচ্ছা নাই। এত কিছু নিতে পারবো না, নষ্ট হবে। এর চেয়ে বরং ব্যাগের মধ্যে হাত দিয়ে একটি চকোবার আর কোকটা তুলে নিল। এগুলো আমি নিচ্ছি, বাকিগুলো আপনারা খান। বনুর আচরণে রাগ করার পরিবর্তে খুশি হলে জয়নাল। কারণ কিছু দিনে বনু স্বেচ্ছায় কখনো নেয় না, জোর করে দিতে হয়। ঠিক আছে, চলো এগিয়ে দিয়ে আসি। কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। ও, শুনলাম তোমার চাচি আম্মা নাকি অসুস্থ, আর সালানও এসেছে নাকি? বনু ভাবলো চাচি আবার কখন অসুস্থ হইল, বাড়ি থেকে বেরোনোর সময় তো সুস্থই দেখলো। আর সালান এবার কখন আসলো? কই, সে তো এ ব্যাপারে কিছু জানি না বলে দ্রুত পায়ে সামনের দিকে হাঁটে গেল সে। জয়নালকে আর কিছু বলার সুযোগ দিল না। কিছু দূর এগিয়ে গিয়ে পেছনে একবার দেখলো না, পিছু নেয়নি। স্বস্তির নিঃশ্বাস ফেলল বনজা। বাড়ি গেটের সামনে এসে মনে পড়লো হাতে থাকা আইসক্রিম ও কোকের কথা। এখন এগুলো কি করবে? ফেলে দেবে? তার এত পছন্দের খাবার নষ্ট হয়ে যাবে। হলে হোক, এগুলো তো সে খাবে না। ফেলে দেওয়ার জন্য হাত তুলতেই গেট দিয়ে বেরিয়ে এলো 5 বছর বয়সী ছোট্ট অপু। এটি আনোয়ার মির্জার খাস লোক মিল্টনের ছেলে। বনুকে সে চোখে হারায়। সারাক্ষণ বনু বনু করে কানের পোকা বের করে দেয়। জয়নাল যা কিছু তাকে দেয়, সব তো সে এই ছেলেকেই খাওয়ায়। অপু দৌড়ে এসে বনুর সামনে দাঁড়িয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বলতে লাগলো, বনু বনু জানো, বাবা বলেছে আজকে সন্দুস খাওয়ানো হবে। বনু হাঁটু ভাঁজ করে বসলো অপুর সামনে। হাতের জিনিসগুলো অপুর হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কেন? জানি না। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি যা। অপু দৌড়ে চলে গেল। বনজা গেট দিয়ে তুকে আশেপাশে তাকালো, কাউকে চোখে পড়ল না। কল পাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে অজু করে তারপর ঘরে ঢুকলো। দেখলো তসবি হাতে কামনি বানু নামাজে বসে আছেন। পাশে তার পড়ার টেবিলের উপর ভাতের প্লেটটি ঢেকে রাখা। হালকা অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, মা তুমি খাও নাই কেন? মায়ের কণ্ঠে কামনি। বানু ফিরে চাইলেন, হাতের ইশারায় কাছে ডাকলেন। বনুজা কাছে গিয়ে মায়ের গা ঘেঁষে বসলো। কামিনী বানু হাত বাড়িয়ে মেয়েকে বহু ডরে আগলে নিলেন। খেয়েছিস? ওহু। কামনি বানু মুচকে হাসলেন। এই মেয়ে নিজেও তাকে রেখে খাবে না, আবার তাকেও বকাবকি করবে। মাগরিবের নামাজ শেষ হলেও দুজনেই কেউ উঠল না।
বনু মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। কামিনী বানু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি না থাকলেও যাতে কারো কোলে মাথা রাখতে পারিস, আমি তোর জন্য সেই ব্যবস্থা করতে চাই। বনু চোখ খুলে মায়ের মুখের দিকে তাকালো। তোমার কিছু হবে না, সারা জীবন কেউ থাকে না, প্রাণ নিয়ে জন্মেছি, তাই মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। বনু চোখ ছলছল করে উঠল। মা, বল, তুই আমার কথা রাখবি, আমাকে ফেরাবি না? বনু এবার শোয়া থেকে উঠে বসলো। মায়ের হাত ধরে বলল, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথা ফেলেছি, আমাকে শুয়ে কথা দে। আজকে আর বনু মাকে খাইয়ে দেয়নি। কামিনী বানু নিজে ভাতের থালা হাতে নিয়ে বনুকে খুব যত্ন করে খাইয়ে দিলেন। এশার নামাজ শেষ করে বনু এবার পড়ার টেবিলে বসলো। কিছুক্ষণ পরেই ঘরে ঢুকলো কমলিনী ফুপুকে। এ সময় নিজেদের ঘরে দেখে বনু মুখ ব্যাসকালো। এসেছেন মহারানী নালিশ নিয়ে। মনে মনে কথাগুলো আওড়ে। পড়ায় মনোযোগ ছিল না সে। কমলিনী হাতের জিনিসপত্রগুলো খাটের উপর রেখে ভাবে পাশে বসলেন। আস্তে করে বললেন, সকলে চলে এসেছে, এগুলো পরাও। লাল শাড়ি, লাল চুড়ি, কানে স্বর্ণের দুল, নাকে ফুল, মাথায় বড় করে ঘোমটা টেনে খাটের মাঝখানে বসে আছে বনুজা। অল্প একটু সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল বুঝতে পারেনি সে। পাশে চোখ যেতে দেখলো বেড সাইড টেবিলের উপর সুন্দর কারুকার্যের একটি বেস, এর সাদা 6টা গোলাপ রাখা। একদম তরতাজা গোলাপগুলো দেখে বনুর তর সইল না। একটু এগিয়ে হাত বাড়িয়ে নরম হাতে ছুঁয়ে দিল গোলাপগুলো। হঠাৎ দরজায় খট আওয়াজে বনু ফিরে চাইল। সাদা পাঞ্জাবিতে সুদর্শন আর সালানকে দেখে বনু হালকা কেঁপে উঠল। ফুলগুলো রেখে ঠিক হয়ে বসলো। আর সালান দরজা লাগিয়ে এগিয়ে এসে বনুর মুখোমুখি হয়ে দাঁড়ালো। বয়স কত তোর? বনু বুঝতে পারল না, অজান্তে বলে ফেলল, বয়স কত তোর? 16। বউ সাজছিস কেন? বনু কোনো উত্তর দিল না। আসলে ও বুঝতে পারল না ওর কি বলা উচিত। ওঠ যা, এগুলো খুলে আয় বলে নিজের পাঞ্জাবি খুলে একটি টি শার্ট পরে নিল। উঠতে বললাম না, সকাল 8টার ট্রেন, সব কিছু গুছিয়ে নে। বনু তড়াক করে চাইল আরসালানের মুখের দিকে। সে গোছাবে কেন? এই লোক কি তাকে সাথে নিয়ে যাবে? অসম্ভব, সে তো যাবে না। বনু তড়িৎ গতিতে খাট থেকে নেমে দরজা খুলে বেরিয়ে গেল। বনু সেই যে এসে কামিনী বানুকে জড়িয়ে ধরেছে। 1 ঘন্টা হতে চলল, এখনো ছাড়েনি। মায়ের কথা রেখে বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু ওই লোকটার সঙ্গে সে কিছুতেই যাবে না। রাতে তাকে আর কিছুতেই আরসালান এর ঘরে পাঠানো গেল না। সকালে এক প্রকার ধরে বেঁধে বনুকে দেওয়া হলো আরসালানের সঙ্গে। সে কিছুতেই যাবে না তার মাকে রেখে। শেষমেশ বনুর কোনো কথাই টিকল না, তাকে যেতেই হলো। ট্রেনে বসে এখন ভাবছে রাতে বাড়ি থেকে পালালে এখন এই খারুশ লোকটার সাথে যেতে হতো না। মাকে জড়িয়ে ধরে ছিল, এই জন্য তার পালানোর কথা মাথায় আসেনি। এই তো কিছুক্ষণ আগে কথা। ট্রেন ছেড়ে দেওয়ার পর বনু হেঁচকি তুলে কাঁদছিল। তখন আরসালান তাকে ধমক দিয়ে বলল চুপ করতে। এতে বনুর কান্না থামার বদলে আরও বেড়ে গেল। তখন আরসালান বলল, আর একবার যদি তোর কান্নার আওয়াজ আমার কানে আসে তাহলে এই জানালা দিয়ে তোকে বাইরে ফেলে দেব। সঙ্গে সঙ্গে বনুর কান্না থেমে গেল। এই লোককে দিয়ে বিশ্বাস নেই। যদি সত্যি সত্যি ফেলে দেয় তবে তো বনু আর মাকে দেখতে পারবে না। বেঁচে থাকলে একদিন ঠিক মায়ের কাছে ফিরতে পারবে। ট্রেনের কেবিন থেকে জানালা দিয়ে বাইরেটা অবাক চোখে দেখছিল বনু। মা বলেছিল সে অনেকবার ট্রেনে চড়েছে, তবে তার সেসব কিছু মনে নেই, কারণ সে তখন অনেক ছোট ছিল। বাবা মারা যাওয়ার পর তাদের আর কখনো শহরে যাওয়া হয়নি। ট্রেনটি একটি স্টেশনে এসে থামল। আশেপাশের কোলাহলে বনুর ধ্যান ভাঙল। পাশ থেকে আরসালান বলল, কি খাবি বল, কিনে দেই? ক্ষুধা নেই?
আনমনে জবাব দিল বনজা। তারপর আর কিছু মনে নেই। যখন ঘুম ভাঙলো তখন দেখলো সে আরসালানের কোলে মাথা রেখে শুয়ে আছে। হুঁশ ফিরতে দ্রুত উঠে ঠিক হয়ে বসলো বনজা। আশেপাশে তাকিয়ে দেখলো দুপুর হয়ে গিয়েছে। আরসালান বলল, সব কিছু গুছিয়ে নে, আমরা একটু পরেই নামবো। রিক্সা করে বাসায় ফেরার পথে অবাক চোখে চারপাশটা দেখছিল বনজা। চারপাশে এত উঁচু উঁচু বিল্ডিং, এত লোকজন, কোলাহল, সবকিছু মিলিয়ে সে ভীষণ অবাক হচ্ছিল। আরসালানের ফ্ল্যাটটা 7 তলায়। লিফটে ওঠার পর বনজা আরসালানের হাতটা শক্ত করে চেপে ধরেছিল। সে ভীষণ ভয় পাচ্ছিল। আরসালান ওর দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আরসালানের ফ্ল্যাটটি বেশ বড়, 2টো বেডরুম, 2 বাথরুম, ড্রয়িং ডাইনিং স্পেস, কিচেন। কিন্তু সমস্যা হলো বনজাকে নিয়ে। একটি বেডরুমে আরসালান থাকে, অন্যটিতে তার কাজের সব কিছু রাখা। ওই রুমটা সে সবসময় লক করে রাখে, এমনকি পরিষ্কার করার জন্য কাজের মহিলাকে পর্যন্ত যেতে দেয় না। ওই রুমটা গোছানো থেকে পরিষ্কার সবটা সে নিজেই হাতেই করে। অথচ তার নিজের বেডরুমটি স্টোর রুমের মতো হয়ে থাকে। বেড থেকে শুরু করে আলমিরা, ড্রেসিং টেবিল সবটা অগোছালো। মনে মনে অনেক ভাবনা চিন্তার পর বনজাকে নিজের বেডরুমেই থাকতে দেওয়ার সিদ্ধান্ত নিল সে। আরসালানের বেডরুমের অবস্থা দেখে বনজা যেন শক খেলো। এত অতি মাত্রায় গোছানো একজন মানুষের কামরা এতটা অপরিষ্কার কিভাবে হতে পারে? আরসালান বনুকে বাসায় রেখে বাইরে গেল খাবার আনতে। যাওয়ার সময় বাইরে দিয়ে দরজাটা লাগিয়ে গেল। এই মেয়েকে নিয়ে সে কোনো প্রকার রিস্ক নিতে রাজি নয়। হঠাৎ করে বাড়ি চলে যাওয়া বুয়াকে চাবি দিয়ে যাওয়া হয়নি, তাই তো বাসায় এই বেহাল অবস্থা। নয়তো বুয়া সব পরিষ্কার করে না করে ফ্রিজে রেখে যেত। আরসালান বেরিয়ে যাওয়ার পর বনজা কোমরের ওড়না বেঁধে লেগে পড়ল সব গুছাতে। আরসালান যখন বাসায় ফিরল বনুর তখন নাজেহাল অবস্থা। ওড়না কোমরে বাঁধা, চুলগুলো সব এলোমেলো হয়ে কপালে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। বনুর দিকে তাকাতেই আরসালানের চোখ আটকে গেল। তার কাছে বনুকে এই অবস্থায়ও অনেক স্নিগ্ধ লাগছে, অন্য 5টা বিবাহিত বউদের মতো স্নিগ্ধ সুন্দর। আরসালানের দৃষ্টি লক্ষ্য করে বনজা দ্রুত তার ওড়না ঠিক করলো, সুন্দর করে ঘোমটা দিল। কিন্তু বিষয়টি আরসালান এর কাছে ভালো লাগলো না। বনু তার বিয়ের করা বউ, তাহলে তার সামনে এমন করে কাপড় ঠিক করার কি আছে? সে কি পরপুরুষ নাকি? ভাইজান, আপনি কি নয়া কামের বেডি রাখছেন? বুয়ার প্রশ্নে ধ্যান ভাঙল আরসালানের। সে বিরক্ত চোখে কপাল কুঁচকে বুয়ার দিকে তাকালো। বুয়া ক্রোধে ফেটে পারছে না এখনই এগিয়ে গিয়ে বনজার চুলের মুঠি ধরতে। তার এত ভালো কাজ ছিনিয়ে নেওয়া জোয়ান মেয়ে ছেলে চেহারা দেখিয়ে তার মনিবের মাথা খাওয়ার ধান্দা। ইনি তোমার ম্যাডাম বলে হাতের খাবারগুলো বুয়ার হাতে দিয়ে বনজার হাত ধরে টেনে নিয়ে গেল রুমে। বুয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল তাদের দিকে। তোকে এইসব করতে কে বলেছে? বনজার উত্তরের অপেক্ষা না করে ও ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে দিল আরসালান। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে তারপর বের হবি। বুয়া দেখলো ঘরের মোটামুটি সব কাজ করা শেষ, শুধু মোছা আর রান্না করা বাকি। বুয়া আগে বেডরুমটা পুরোপুরি পরিষ্কার করে বাইরে থেকে কিনে আনা খাবারগুলো সার্ভ করে রুমে দিয়ে গেল। এদিকে বনজা গোসল তো করেছে, কিন্তু পরবে কি? বাথরুমে তো একটা টাওয়াল ছাড়া আর কিছুই নেই। শেষমেশ কোনো উপায় না পেয়ে বনজা আরসালানকে ডাকলো। শুনছেন? আরসালান বেডের উপরে বসেছিল। বনুর আওয়াজে তড়াক করে ফিরে চাইল বাথরুমের দরজার দিকে। আওয়াজটা তার কাছে বড়ই মধুর ঠেকলো। কোনো সারা শব্দ না পেয়ে বনজা পুনরায় ডাকলো। এই যে শুনছেন? গভীর কণ্ঠে জবাব দিল আরসালান। হ্যাঁ, কি বল?
আপনি একটু বাইরে যান, আমি কাপড় নিয়ে আসিনি। কিছুক্ষণ চুপ থেকে আরসালান বলল, যাচ্ছি। দরজার সিটকিনি খট আওয়াজে বনজা বুঝতে পারলো আরসালান রুম থেকে বেরিয়ে গেছে। বনজা গায়ের টাওয়াল জড়িয়ে আস্তে আস্তে পা ফেলে বাথরুম থেকে বেরিয়ে আসলো। ব্যাগ হাতে একটি লাল খয়েরি রঙের গোলাপ জামা বের করে পরে নিল, কিন্তু বিপত্তি বাঁধল জামার চেন লাগাতে গিয়ে। কিছুতেই লাগাতে পারছিল না। এই জামাগুলো তার মায়ের বানানো নয়, কিছুদিন আগে বড় চাচি এগুলো দর্জি দিয়ে বানিয়েছিলেন। মনে মনে করেছিল এগুলো হয়তো ইয়াসমিন বুবু কিংবা মোহনার জন্য। এগুলো যে তার জন্য তা সে ভুলেই কল্পনা করেনি। বড় চাচি এত সুন্দর কাপড় দিয়ে দর্জির টাকা খরচ করে তাকে জামা বানিয়ে দেবে, এটা তো অনেক বেশি কথা। তাই সে কখনো এসব ভাবেনি। অনেক টানাটানি করে অর্ধেক চেন লাগানোর পর দরজার সিটকিনি খোলার আওয়াজে বনজা পেছনে ঘুরল। বারান্দা থেকে আরসালান ভেতরে আসলো। বনজা হয়ে তাকিয়ে রইল তার দিকে। এই লোক বাইরে যায়নি। আরসালান এগিয়ে গিয়ে দু হাতের সাহায্যে বনজাকে সামনের দিকে এনে বলল, কাবার্ডের সামনে থেকে সরে দাঁড়া, কাপড় নেব। বনজার যেন সম্ভিত ভিড়ল। দৌড়ে গিয়ে খাটের উপর থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নিল। কাপড় নিয়ে আরসালান ফ্রেশ হতে চলে গেল। বনু চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। তখনই সে খেয়াল করলো তার জামার চেনটা পুরোপুরি লাগানো। গালে হাত দিয়ে ভাবলো, কিভাবে মির্জা বাড়িতে যেন রাত জেরে নীরবতা এসে ভর করেছে। কামিনী বানু সারা বেলা গুনগুনিয়ে কান্নাকাটি করছেন। সে জানতো এমন হবে, হয়েছেও তাই। কিন্তু তার মন কিছুতেই মানছে না। মোহনা আজ সারাদিন একটুও চিল্লাপাল্লা করেনি, কারণ তার হিংসা করার মানুষটা আজ অনুপস্থিত। বনু স্কুলে মাঠে ঘাটে কী করলো এসব বিষয়ে বাবা মায়ের কাছে কান পড়া দেওয়াই ছিল তার অন্যতম দৈনন্দিন কাজ। বউরাকে যখন সকলে মিলে বকাবকি করতো তখন সে আর ইয়াসমিন বুবু এর পৈশাচিক আনন্দ পেত, কারণ তারা তো মির্জা বাড়ির বাধ্য মেয়ে, গ্রামের সকলে জানে। আর বোধ হয় কোনোদিন এসব করতে পারবে না, এই ভেবেই তার মন ভীষণ খারাপ। এদিকে ইয়াসমিন বুবু কাল রাত থেকে দরজা আটকে বসে আছে। সকালে চাষি কত গোতাগুতি করলো, চিল্লাপাল্লা করলো, কিন্তু বুবু কিছুতে দরজা খুললো না। বুবু বোধ হয় তার মতো মন খারাপ করেছে। রাত বাজে 12:40। এদিকে আরসালান বারান্দায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট ফুঁকছে। তার প্রচণ্ড ঘুম পেয়েছে, কিন্তু সে কিছুতেই ঘুমে যেতে পারছে না। পুরো বেড জুড়ে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে বনজা। কি মারাত্মক শান্ত আর স্নিগ্ধ লাগছে তাকে। আরসালান ওর দিকে তাকাতেই পারছে না। সে বুঝতে পারছে না তার কি হয়েছে, আর বনুকে আজ এত সুন্দরী বা কেন লাগছে। বনুকে তো সে নতুন দেখছে না, তাহলে এই সব প্রশ্ন কোনো উত্তর নেই তার কাছে। সে শুধু জানে তার প্রচণ্ড অস্থির লাগছে। মৃদু রিনরিনে হাসির আওয়াজে ঘুম ভাঙল আরসানের। আড়মোড়া ভেঙে বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে পাওয়ার অন করলো। 10:55। কাল রাতের 2 প্রহর বারান্দায় কাটানোর পর শেষ রাতের দিকে রুমে এসে ঘুমিয়েছিল সে। পুরো রুম অন্ধকার, প্রত্যেকটা জানালার পর্দা টেনে দেওয়া। আরসান উঠে ভেজানো দরজা ঠেলে রুমের বাইরে বের হলো। কিচেন থেকে আওয়াজ আসছে। এগিয়ে দেখলো বুয়া কি যেন বলছে, আর তা শুনে বনজা হেসে কুটি কুটি হচ্ছে। ঘুম থেকে উঠে এহেন মনোরম দৃশ্য দেখতে পেয়ে বড়ই ভালো লাগলো আরসালানের। বোঝা গেল ইতিমধ্যে বুয়ার সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে তার। হঠাৎ বুয়ার সঙ্গে চোখাচোখি হতে বুয়া কর্নিশ জানালো। আরসালান গড়া খাকিরি দিয়ে বলল, কফি হয়েছে? ব্যস্ত কণ্ঠে জবাব দিল বুয়া, এখনই দিতাছি ভাইজান। আরসালানের কণ্ঠে ঘুরে দাঁড়ালো বনজা। অ্যাশ কালারের ট্রাউজার আর কালো টি শার্টের ব্যাপক সুদর্শন লাগছে আরসালানকে।
মাথার এলোমেলো ছেলকে চুলগুলোর দিকে তাকিয়ে বনজার ইচ্ছে করলো হাত বাড়িয়ে চুলগুলোকে সুন্দর করে গুছিয়ে দিতে, কিন্তু তা তো সম্ভব নয়। মনের অযাচিত ভাবনার মধ্যেই আনমনে ঘুরে দাঁড়ালো বনজা, আর সেখানেই বাঁধল বিপত্ত। বোয়া নিচে বসে সবজি খাচ্ছিল, আর তার পাশে দাঁড়িয়ে গল্প করছিল বনজা। আরসালান কফি চাওয়াতে উঠে চুলার কাছে দাঁড়িয়েছে বোয়া, তবে মরণাস্ত সবজি কাটার বড়শিটা শরীরে রাখতে ভুলে গিয়েছে সে, আর সেটার উপরেই আড়াআড়ি পা পড়েছে বনজার। একদম আরসালানের চোখের সামনে মুহূর্তের মধ্যে ঘটে গেল অঘটনটি। বনজার মৃদু আর্তনাদে বুয়া ফিরে চাইল তার দিকে। আরসালান দৌড়ে এসে ঝাপটে দিল বনকে। কিছু বলার অপেক্ষা না করে কোলে তুলে নিয়ে বসিয়ে দিল ড্রয়িং রুমের সোফায়। চকচকে সাদা টাইলসের ফ্লোরে পা রাখার সঙ্গে সঙ্গে রক্তিম হয়ে উঠল জায়গাটা। কতটুকু কেটেছে দেখার উদ্দেশ্যে আরসালান পা উঁচু করে ধরতেই তরল টকটকে লাল রক্তের বাঁধ ভাঙল। মুহূর্তে আরসালানের হাতসহ পুরো মেঝে রক্তিম হয়ে উঠল। বয় এবারে গলা ছেড়ে আর্তনাদ করে উঠল। বনুর পায়ের পাতা শক্ত হাতে চেপে ধরে চিৎকার করে উঠল আরসালান। ফার্স্ট এইড বক্স নিয়ে আসেন। বোয়া দৌড়ে গেল বেডরুমে। আরসালানের চিৎকারে বনু ভয়ে ছিটিয়ে গেল সোফার সঙ্গে। সে ব্যথা টের পাচ্ছে না, মুহূর্তের মধ্যে কী থেকে কী হয়ে গেল তাও বুঝতে পারছে না। বোয়া ফার্স্ট এইড বক্স এনে দেওয়ার সঙ্গে সঙ্গে আরসালান কাটা জায়গাটার ট্রিটমেন্ট করতে লেগে গেল। আরসালানকে দেখে বনু অবাক হচ্ছে, এই লোকটা এত ব্যস্ত হচ্ছে কেন? আহামরি কিছু তো হয়নি, একটু কেটে গেছে, তাতে কি? এরকম কত কাটলো, কেউ তো এত ব্যস্ত হয়নি। তবে মা যখন বুঝতে পারতো তখন জোর করে কাছে টেনে বসিয়ে ওষুধ লাগিয়ে দিত, তারপরে ঠিক হয়ে যেত। এই প্রথম বোধহয় মায়ের জায়গায় অন্য কেউ তার জন্য এত বিচলিত হলো। বনুর কোনো আওয়াজ না পেয়ে আরসালান বনুর দিকে মুখ তুলে চাইল। দেখল বনু আনমনে জানালার দিকে তাকিয়ে আছে। সাদা টাইলসের পুরো মেঝে জুড়ে রক্তিম হয়ে আছে। অনেক কষ্ট করে রক্ত বন্ধ করে কোনো রকম ব্যান্ডেজ জড়িয়ে দিয়েছে, কিন্তু এতে হবে না, কাটার পরিমাণ বেশি, পেপার ট্রিটমেন্ট প্রয়োজন। বনুর পা আলতো হাতে টি টেবিলের কাছের ওপর তুলে দিয়ে উঠে দাঁড়ালো আরসালান। বোয়া পাশে দাঁড়িয়ে মুখে হাত চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিরক্ত লাগলো আরসালানের কাছে। যার কেটেছে সে টু শব্দ করছে না, আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অযথাই ফ্যাস ফ্যাস করছেন। বিরক্ত কণ্ঠে বলল, অযথাই কাঁদছেন কেন? কতবার বলেছি এগুলো ব্যবহার করা বন্ধ করুন, চাকু ব্যবহার করতে শিখুন। না, আপনি তো পারবেন না। এখন হলো তো কোনো কাজ ঠিক মতো করতে পারে না। আরসালান হাত ধোয়ার উদ্দেশ্যে গিয়ে দাঁড়ালো বেসিনের সামনে। হাতের দিকে পূর্ণ নজর পড়তেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। এগুলো সব বনুজার শরীরের রক্ত। কতটা রক্ত! দ্রুত ট্যাপ ছেড়ে হাত কসলাতে লাগলো আরসালান। এগুলো কি হচ্ছে? পুরো বেসিন রক্তে ভরে উঠল কিভাবে? হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল সে। রাস্তার মাঝে হাঁটু মুড়ে বসে আছে 15 বছর বয়সী এক যুবক। তার কোলের মধ্যে রয়েছে রক্তাক্ত এক অবন্তকের মাথা, যে তার হাতগুলো শক্ত করে চেপে ধরে আছে। সাহায্যের জন্য চিৎকার করছে যুবকটি। চারপাশে কত মানুষ, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। যুবকের হাত পা কোল জুড়ে রক্তে মাখামাখি। পিচ ঢালা রাস্তাটি তাজা রক্তে সিপসিপের হয়ে উঠেছে। যুবকটি গলা ছেড়ে চিৎকার করছে, তবুও তার কান্নার আওয়াজ বুঝি কেউ শুনতে পারছে না। আপনি বিজা যাইতেছেন ভাইজান? অযাচিত আওয়াজে ধ্যান ভাঙল আরসালানের। পাশে ফিরে তাকালো সে। হো, আপনি বিজা যাইতেছেন?
এবার নিজের দিকে তাকালো সে। সত্যি ভিজে গেছে অনেকটা। দ্রুত হাত ধোয়া শেষ করে ফোন করলো তার ব্যক্তিগত ডাক্তার ফিরোজ সাহেবকে। ওপাশে ফোন রিসিভ হতেই আরসালান বলল, ইটস এ ইমার্জেন্সি আঙ্কেল, যত দ্রুত সম্ভব বাসায় আসেন। ফোনের ওপাশের ব্যক্তিটি যেন বুঝে গেল তাকে কি বোঝাতে চাইছে বা এখন তার করণীয় কি। তাই কথা না বাড়িয়ে ফোন কেটে দিল সে। ফোনে কথা বলা শেষ করে সে গেল বনজার কাছে ড্রয়িং রুমে। গিয়ে দেখলো বুয়া উবু হয়ে বসে আছে বনজার কেটে যাওয়া পায়ের কাছে। কি হয়েছে দেখেন না ভাইজান, এখনো রক্ত বাইর হইতাছে। আর আপামনি কইতাছে কিছু হইব না, দেখি আপনি সরে বসুন। সরে বসলো বুয়া। আরসালান সোফায় বসে বনর পা নিজের কাছে আনলো। এই পুরোটা সময় জুড়ে বনজ ছিল নির্লিপ্ত। আরসালান তুলোয় স্যাবলন মাখিয়ে সেটা কাঁধ জায়গায় চেপে ধরতেই চোখ মুখ কুঁচকে আর্তনাদ করে উঠল বনজা। ডাক্তার আসার পর কাটা জায়গাটা দেখে তিনি জানালেন স্টিচ দিতে হবে। আর এটা শোনার সাথে সাথেই ভয়ে ছিটিয়ে গেল বনজা। সে কিছুতেই সেলাই দিবে না। কাটা পা নিয়ে উঠে এক প্রকার পালানোর চেষ্টা করলো সে, কিন্তু সফল হলো না। সোফায় বসে আরসালান তাকে ঝাপটে ধরে রাখলো। কিল চর ঘুষি চিমটি কিছুই বাকি রাখলো না বনজা। সাথে গলা ফাটিয়ে চিৎকার তো আছেই। সেলাইয়ের তার ভীষণ ভয়। বনজার অবস্থা দেখে বুয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। এতক্ষণ যাবৎ চুপচাপ থেকে এখন এভাবে কান্নাকাটির কোনো মানে আছে? সেলাই শেষ হওয়ার পরে আরসালান যখন তাকে সরিয়ে দিতে গেল তখনও সে আরসালানের বুকের কাছে টি শার্ট শক্ত করে খামচে ধরে বসে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আরসালান এবার ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হয়ে গেছে, আর ভয় নেই, এবার কান্নাকাটি থামা। কে শোনে কার কথা? বনু তবুও চোখ বন্ধ করে অনবরত কেঁদেই যাচ্ছে। পরিস্থিতি বুঝে ডাক্তার প্রেসক্রিপশন লিখে টেবিলের উপর রেখে চলে গেল। বুয়াও এবার সরে দাঁড়ালো সামনে থেকে। আরসালান কোনো কথা না বলে বনুকে আলতো হাতে বুকের সাথে চেপে ধরে মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর আর সারা শব্দ না পেয়ে বনুর মুখের দিকে তাকালো সে। দেখলো বনু ঘুমিয়ে পড়েছে আর কিছুক্ষণ পর পর হিকসি তুলছে। আর মনে হেসে ফেলল আরসালান, এই মেয়ে বড় হবে কবে। কোলে তুলে নিয়ে আলতো হাতে বিছানায় শুইয়ে দিল বনজাকে। উঠে নিজের বুকের দিকে তাকিয়ে আরেক দফা হেসে ফেলল সে। কান্নাকাটি করে নাকের পানি চোখের পানি দিয়ে তার বুকের কাছের টি শার্ট পুরো ভিজিয়ে ফেলেছে। ডাক্তারকে ফোন করলো। ডাক্তার তাকে প্রেসক্রিপশনটা বুঝিয়ে দিল আর জানালো ওর পাগলামি দেখে ব্যথা কমার জন্য ইঞ্জেকশন দিয়েছে। 1.5-2 ঘন্টা ঘুমাবে, চিন্তার কোনো কারণ নেই। কথা শেষ করে বুয়াকে নাস্তা বানাতে বলে আরসালান গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরোলে বিছানার দিকে তাকিয়ে চোখ আটকে গেল তার। দিন দুনিয়া ভুলে কি শান্তিতে ঘুমাচ্ছে এই মেয়ে। আরসালান বিছানায় উঠে বসলো। বনুর মুখের ওপর ঝুঁকে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল। তারপর খুব আস্তে করে ওর কপালে অদর ছোঁয়ালো। হঠাৎ তার ফোনটা বাজ খায়। গলায় বেজে উঠতেই বিছানা থেকে ধড়মড়িয়ে উঠে আসলো সে। মির্জা বাড়িতে মেহমান আপ্যায়নে ব্যাপক তোড়জোড় চলছে। বসার ঘরে গুরুজনদের সামনে মাথায় ঘোমটা টেনে সংকুচিত হয়ে বসে আছে ইয়াসমিন। বলা বাহুল্য তাকে এভাবে মেহমানদের সামনে বসানোর জন্য গায়ে হাত তুলতে হয়েছে। বুদ্ধি হওয়ার পরও আজ জীবনে প্রথমবার বোধহয় মায়ের হাতে মার খেয়েছে সে। আর এর জন্যেও সে বনজাকে দায়ী করে। এই মেয়ে কোনো কারসাজি করে বড় চাষির মাথা খেয়েছে, না হলে সে মানুষ বনুকে দু চোখে সহ্য করতে পারতো না। সে কিভাবে নিজের একমাত্র ছেলের জন্য ওকে পছন্দ করে। ইয়াসমিন এর বদলা নেবে, খুব ভালো করেই নেবে। সে কিছুতেই বনুকে ছাড়বে না। খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস বনজার। ঘুমের মধ্যে টের পাচ্ছে তার মাথার নিচে শক্ত কিছু একটা পড়েছে। বিরক্তি নিয়ে চোখ খুলতেই সে নিজেকে আবিষ্কার করলো আরসালানের হাতের উপর। চোখ থেকে ঘুমের রেশ কেটে যেতেই দেখলো শুধু
হাতের ওপর মাথা নয়, সে আরসালানের গায়ের ওপর পাও তুলে দিয়েছে। থরমরিয়ে উঠে বসে দ্রুত বিছানা থেকে নেমে গেল সে। এইটা সে কি করেছে? এই লোক যদি তাকে বিছানা থেকে ফেলে দিত। কপাল ভালো তার আগে ঘুম ভেঙে গেছে, না হলে কি যে হতো। মা সবসময় বলতো ওর ঘুমানোর অভ্যাস ভালো না। নিজেই নিজের দুগালে দুটো চড় মারল। একা বাসায় কী করবে তাই পুরো ঘর জুড়ে পায়চারি করছিল বনু। হঠাৎ কলিং বেলের শব্দে দরজার কাছে গিয়ে দাঁড়ালো সে। খুলবে কি না তাই ভাবছিল। আরসালানের কলা নিষেধ, সে কিছুতেই যেন দরজা না খোলে। পরে মনে হলো এত সকালে কে আসবে, হয়তো বুয়া এসেছে। আর তাছাড়া আরসালান তো এখন বাসায়ই আছে। তাই সে দরজা খুলে দিল। দেখলো দরজার ওপাশে সুন্দর পরিপাটি এক ওয়েস্টার্নো লেডি দাঁড়িয়ে আছে। তাকে দেখে ব্রুকুসকে প্রশ্ন করলো, কে তুমি? গল্প বনলতা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন। ধন্যবাদ।